একবার বৃষ্টি হোক, অবিরাম বৃষ্টি হোক ঊষর জমিনে, নিরীহ রক্তের দাগ মুছে নিক জলের প্লাবন, মুছে নিক পরাজিত ব্যর্থ বাসনার গান, গ্লানির পৃথিবী। তুমি যদি বনস্পতি তবে প্ররোচনা দাও, বৃষ্টি হোক। বনভূমি বৃক্ষময় হাত তবে প্রসারিত করো, মেঘের জড়ায়ু ছিঁড়ে নামুক জলের শিশু, জন্মের চিৎকারে ভরে দিক অজন্মা ভুবন। বর্ষা মঙ্গল গান আজ আর কে গাইবে এখানে? ধ্বংসেরও তবু কিছু অবশেষ থাকে, চিহ্ন থাকে। আমাদের তাও নেই, স্মৃতি নেই, চিহ্ন নেই, শূন্য গৃহাঙ্গন। কতিপয় রক্তপায়ী জীব, কতিপয় জন্মভুক প্রাণী, রক্তের উৎসব খেলে আমাদের প্রাণের উঠোনে। বৃষ্টি হোক, একবার বৃষ্টি হোক, দ্বিধার আকাশ ছিঁড়ে ঝরুক প্রেরণা আর্দ্র জল। প্রাণের মন্দির আজ বাজাতে বাজাতে যাব মাটির নিকটে, যে মাটি উদম গায়ে শুয়ে আছে অজন্মা আধার, যে মাটি তামাটে তনু, ইতিহাস লেখে তার বুকের কাগজে। একাকী উড়ায় ধুলো, বিশাল বিক্ষোভে জলে বেদনার শিখা। ভালোবেসে প্রিয় সেই মাটির সিথানে যদি রেখেছি হৃদয়, তবে আজ বৃষ্টি হোক, অবিরল বৃষ্টি হোক ঊষর জীবনে। ধুয়ে যাক জমাট রক্তের দাগ, পরাজয় গ্লানির পৃথিবী। বৃষ্টির জন্য প্রার্থনা, কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। আজ বিশ্ব মরুময়তা ও অনাবৃষ্টি প্রতিরোধ দিবস। প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পৃথিবী, জলবায়ুর প্রভাব খুব গাঢ়ভাবে আমাদের অঞ্চলে, আমাদের প্রকৃতিতে ধরা পড়েছে। বর্ষার সকালে শুভেচ্ছা সবাইকে, শুভ সকাল জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি সকাল 24-এ। আজ মঙ্গলবার, 3 আষাঢ় 1432 বঙ্গাব্দ, আজ 17 জুন 2025 খ্রিস্টাব্দ। সকালে অনুষ্ঠান সঞ্চালনা করছি তাসনভা মোহনা। আজ শুরুতেই পত্রিকার সংবাদ শিরোনামগুলো দেখিয়ে দিতে চাই। বলছিলাম আজ বিশ্ব খরা এবং মরুকরণ প্রতিরোধ দিবস, তাই নিয়ে সমকালের সংবাদ শিরোনাম। খরার গ্রাসে কৃষি, প্রাণ প্রকৃতি। শুরুতে আমরা ইনসার্ট একটি ছবি দেখতে পাচ্ছি, যেটি আন্তর্জাতিক একটি খবর। ইরানে পরমাণু দূষণের শঙ্কা, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া কয়েকটি ভবনের ছবি এখানে দেখা যাচ্ছে। পরে সেখানে হতাহতদের খোঁজে উদ্ধার তৎপরতা চালান উদ্ধারকর্মীরা। এটি সোমবার ইসরায়েলের বিনি ব্র্যাক এলাকায় ড্রোন দিয়ে তোলা একটি ছবি। ইরানে 672 জন বাংলাদেশি খোঁজ রাখছে দূতাবাস। নেতানিয়াহুর 2 লক্ষ্য, কোনটি কি অর্জন সম্ভব? দ্য কনভারসেশনের বিশ্লেষণ। ফেব্রুয়ারিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সংস্কারের তাগিদ, ঐকমত্য কমিশনের বৈঠক। এ পর্যন্ত 118 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের অভিবাসন নীতি। এবারে শেষের পাতাটা খানিকটা চোখ বুলিয়ে নিচ্ছে। অসহনীয় ভোগান্তিতে নগরবাসী, টানা 33 দিন অচল ঢাকা দক্ষিণ সিটি। নগর ভবনে ইশরাকের সভার ব্যানারে মাননীয় মেয়র। গুম প্রতিরোধে সহায়তা করতে চায় জাতিসংঘ, সরকারের বিভিন্ন পর্যায়ের WDGID দলের বৈঠক। এদিকে হবিগঞ্জে চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণ, গাজীপুরে এটিএম বুথে পোশাক শ্রমিককে ধর্ষণ, রাজবাড়ীতে শিকার 2 স্কুল ছাত্রী, তরুণ গ্রেফতার। এই ছিল সমকাল। এবারে পড়ছি দৈনিক প্রথম আলো। 2 পক্ষই অনড়, ক্ষয়ক্ষতি বাড়ছে। ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইরানে নিহত ব্যক্তিদের 90%ই বেসামরিক। সংযত থাকার আহ্বানে কর্ণপাত করছে না কেউ।
এদিকে গোলটেবিল বৈঠকে প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরে যেতে হবে বলা হচ্ছে। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর যেভাবে হতে পারে শিরোনামে যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে বিআইজিডি ও প্রথম আলো। স্মৃতির গলে নতুন লড়াই, বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। শপথ না নিয়েই মেয়রের দায়িত্ব পালন ইশরাকের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে বিএনপি নেতা ইশরাকের সভার ব্যানারে লেখা মাননীয় মেয়র। প্রথম আলোর শেষ পাতাটি আরেকবার দেখে নেওয়া যাক। যমুনার চরের বাবু বাটান, যমুনার চরে বসে আছে বাবু বাটান পাখি। ইলিশে পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক, গবেষণার তথ্য। নদীমুখে ধরা ইলিশে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিকের কণা। ইলিশের শরীরে বাসা বেঁধেছে ক্যাডমিয়াম, সীসা, পারদ, আর্সেনিকের মতো ভারী ধাতু। এবারে কালের কণ্ঠ। 5 মাসে 1587 হত্যা মামলা। 5 মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখানে একটি প্রতিবেদন। পাল্টাপাল্টি হামলা আরও তীব্র, ইরান ইসরায়েল সংঘাত যথারীতি। লন্ডন বৈঠকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথযাত্রা। সেনাবাহিনী বিচার প্রক্রিয়া ও মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, জাতিসংঘের গুম কমিশনকে জেনারেল ওয়াকার। বিতর্কিত 3 নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠিত হচ্ছে। রাজনৈতিক দল নিষিদ্ধের বিধানে উদ্বেগ, জাতিসংঘের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের লক্ষ্যে সংস্কারের ক্ষেত্রে অর্থবহ অগ্রগতির আহ্বান। নির্বাচন ছাড়া জনগণের অধিকার আদায়ের পথ নেই বললেন আমির খসরু। এদিকে চাকরি অধ্যাদেশ বাতিল দাবি জানালো প্রশাসন, ক্যাডার সংগঠন। কালের কণ্ঠে শেষের পাতায় করোনার খবর। করোনায় 1 মৃত্যু, শনাক্ত 25, নতুন ডেঙ্গু রোগী 234 জন। এদিকে ডেঙ্গুর খবরাখবর প্রতিদিনই বাড়ছে, সেই সঙ্গে করোনাও। রাজধানীর মুগদা হাসপাতাল থেকে গতকাল তোলা একটি ছবির ইনসার্ট আমরা দেখতে পাচ্ছি। করোনার খবর পড়ছিলাম, সেই প্রসঙ্গ ধরে বলতে চাই, কুষ্টিয়ায় 250 শয্যা হাসপাতালের পিসিআর ল্যাব থেকে যন্ত্রাংশ গায়েব। আবার যেগুলো রয়েছে তা ব্যবহারেও নেই পর্যাপ্ত জনবল। ফলে সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে করোনা উপসর্গের রোগীদের। কুষ্টিয়া থেকে আমাদের সহকর্মী তরিত বিশ্বাস আমাদের সঙ্গে আছেন, চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সকাল সুরিত, আমরা যে খবরটি নিয়ে কথা বলছিলাম আজকে কালের কণ্ঠ শেষের পাতায় সংবাদ শিরোনাম করেছে যে করোনা রোগীর সংখ্যা বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে ডেঙ্গুর সংখ্যাও। এদিকে ল্যাবের জিনিসপত্র চুরি হয়েছে এবং যা কিছু অবশিষ্ট আছে সেটিও ব্যবহারের যোগ্য নয়। এই প্রসঙ্গে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। জি তাসনুভা, আমি এখন রয়েছে কুষ্টিয়ায় 250 শয্যার হাসপাতাল চত্বরে স্থাপিত বা প্রতিষ্ঠিত পিসিআর ল্যাব। অর্থাৎ 2020 সালে যখন করোনা ব্যাপক হারে সংক্রমিত হয় কুষ্টিয়া সহ সারা দেশে, তখন এই প্রায় কোটি টাকা ব্যয়ে এই পিসিআর ল্যাবটি কিন্তু নির্মিত হয়েছিল। এই ল্যাব থেকেই কিন্তু করোনা শনাক্ত সহ গুরুত্বপূর্ণ সেবা এই ল্যাব থেকেই কিন্তু পেয়ে থাকতেন কুষ্টিয়া ছাড়াও আশপাশ 4-5টি জেলার মানুষ। আমরা গত শুক্রবার একটি তথ্য আমরা পেয়েছি, আমরা গণমাধ্যম কর্মীরা, যে এই পিসিআর ল্যাবে, অর্থাৎ পিসিআর ল্যাবে যে সমস্ত যন্ত্রাংশ ছিল, প্রায় 40 লাখ টাকার যন্ত্রাংশ, তিনটা পিসিআর ল্যাবের একটির যন্ত্রাংশ সহ প্রায় 40 লাখ টাকা যন্ত্রাংশ, মূল্যবান যন্ত্রাংশ কিন্তু খোয়া গেছে, অর্থাৎ চুরি গেছে। পেছনের গ্রিল কেটে বা দরজা ভেঙে দুর্বৃত্তরা কিন্তু এই কাজটি করেছেন। এ বিষয়ে আমরা দেখেছি হাসপাতাল কর্তৃপক্ষ কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ আরও একটি তদন্ত কমিটি করেছেন। কারা এবং কিভাবে কেন এই কাজটি হলো সে বিষয়ে কিন্তু তারা কিন্তু তদন্ত কমিটি বা তদন্ত করছেন। এখন পর্যন্ত এ ধরনের কোনো মানে
তথ্য বা সঠিক তথ্য কিন্তু তারা পাননি। আমরা এই বিষয়ে কুষ্টিয়ার 250 শয্যার হাসপাতালের আরএমও হোসেন ইমাম, ডাক্তার হোসেন ইমামের সাথে কথা বলেছি। এ বিষয়ে তিনি বলেছেন তদন্ত কমিটির কাজ চলছে এবং হাসপাতালে কুষ্টিয়া মডেল থানায় যে মামলাটি করা হয়েছে, অর্থাৎ এই গুরুত্বপূর্ণ ল্যাব থেকে যে সমস্ত যন্ত্রাংশ খোয়া গেছে এই বিষয়ে সেসব যন্ত্রাংশ উদ্ধারে প্রশাসনের সহায়তা তারা কামনা করেছেন এবং প্রশাসনের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। এবং আমরা একটি বিষয়, এই বিষয়টা যখন আলোচনায় আসলো ঠিক তখন যে করোনা কিন্তু আবার সংক্রমিত হচ্ছে, বা যখন এই শনাক্তকরণের যে কাজটি তারা হাসপাতাল কর্তৃপক্ষ যখন নড়ে চড়ে বসেছেন যে করোনা শনাক্তকরণের জরুরি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, ঠিক তখনই কিন্তু আমরা দেখেছি এই হাসপাতাল কর্তৃপক্ষ যখন ল্যাবটি যখন খোলেন বা ল্যাবের যে কার্যক্রম কি অবস্থা আছে সেটি যখন তদারকি করতে যান, তখনই কিন্তু এই ধরনের একটা অপ্রীতিকর ঘটনার তারা সংবাদ পান। তখন থেকে কিন্তু একটি বিশেষ করে হাসপাতাল কর্তৃপক্ষ নড়ে চড়ে বসেছেন। যেহেতু করোনা সংক্রমণ বাড়ছে বা এই ধরনের উপসর্গ কিন্তু নিয়ে হাসপাতালে অসংখ্য রোগী তারা আসছেন, তারা এই ধরনের সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। সে কারণেই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তারা বলছেন যে এই পিসিআর ল্যাব সংস্কার সহ, অর্থাৎ করোনা সংক্রমিত রোগীদের যাতে করে চিকিৎসা সেবা নিশ্চিত করা যায় সে লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন। যদিও ল্যাবের যন্ত্রাংশ চুরির সাথে করোনা সংক্রমণ বা করোনা শনাক্তের। শরীফ, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন শরীফ বিশ্বাস এবং জানাচ্ছিলেন কুষ্টিয়ার ল্যাবের খবর। আমরা জানছিলাম যে সেখানে ব্যবহারের যন্ত্রাংশ অর্ধেকই চুরি হয়ে গেছে এবং বাকি যেগুলো আছে সেগুলো ব্যবহারের অযোগ্য। আমরা কর্তৃপক্ষের আশু দৃষ্টি আকর্ষণ করছি, সেই সঙ্গে করোনার সমস্যার দ্রুত সমাধান হোক। আবারও পত্রিকায় চলে যাই, পড়ছিলাম কালের কণ্ঠ, এবারে ইত্তেফাক পড়ছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার, ইসরায়েলি বৃহত্তম হামলা ইরানের। বিতর্কিত 3 নির্বাচন আয়োজন জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। তেল আবিবে মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত, মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী। ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, শহরের চেয়ে গ্রামে আক্রান্তের হার বেশি। প্রায় 1 মাস অচল দক্ষিণ সিটি কর্পোরেশন, জন্ম নিবন্ধন, মশা দমন সহ নানা সেবা নিয়ে বিড়ম্বনায় মানুষ। সবশেষে পড়ছি যুগান্তর। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি, জটিল সমীকরণে ভোট, মিত্রদের নিয়ে জোট বা সমঝোতা করতে পারে বিএনপি। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ, হাজির না হলে পলাতক দেখিয়ে হাসিনার বিচার। 24 জুনের মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজির হতে হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল দাবি, বিক্ষোভ মিছিল সমাবেশে উত্তাল সচিবালয়। এবং বিতর্কিত 3 ইসির বিরুদ্ধে তদন্তের নির্দেশ, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। এ ছিল আজকের পত্রিকার সংবাদ শিরোনামগুলো। এবারে আমের খবরাখবর। নাটোরে আমের বাজারে ধস নেমেছে। ক্রেতা না থাকায় গত বছরের তুলনায় অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে আম। নাটোর থেকে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার, তার কাছ থেকে চলুন শুনি বিস্তারিত। দেবাশিস, শুভ সকাল আপনাকে। যেখানে আমের বাজার ভীষণ রমরমা চারিদিকে এবং জ্যৈষ্ঠর আম নিয়ে, মধু মাস নিয়ে সবার মধ্যে একটা গুঞ্জন বিরাজ করছে, সেখানে উল্টো ঘটনা ঘটছে নাটোরে। আমের বাজারে দেখা পড়েছে ভাটা এবং আমের দাম হঠাৎই কমে গেছে, কারণ কি? শুভ সকাল। আসলে আমের যে অবস্থা দাঁড়িয়েছে তাতে কৃষক এবং যারা আম বাগান মালিক রয়েছে তাদের কিন্তু এবার মাথায় হাত। মাঠ পর্যায়ে আমের যে দাম তাতে দেখা যাচ্ছে যে লক্ষণভোগ আম সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে। 200-250 টাকা মন থেকে শুরু করে সর্বোচ্চ 400-450 টাকা মন আর এই লক্ষণভোগ আম বিক্রি হচ্ছে। এছাড়া সবচেয়ে যে জনপ্রিয় আম হিমসাগর বা খেরসাপাত যে আমগুলো, সেই আমগুলো কিন্তু 800 টাকা মন থেকে শুরু করে সর্বোচ্চ 1200, এবং যদি খুবই ভালো প্রজাতির হয় সেক্ষেত্রে 1200 টাকা কেজি বা 1400 টাকা মন ধরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য ল্যাংড়া আমের অবস্থাও তাই, 600 টাকা থেকে শুরু করে মন,
দরে 1000 টাকা 1200 টাকা মন দরে বিক্রি হচ্ছে আম। এছাড়া এই যে ব্যাপারী এবং বাগান মালিকরা বলছেন যে এবার অত্যধিক গরমে সব আম একবারে পেকে গেছে, যার কারণে বাজারে আমের যোগানটা প্রচুর চাহিদা অনুযায়ী, যার কারণে কিন্তু আমের এই দরপতন। তাছাড়া বলছেন যে এই যে এখন বৃষ্টিপাত শুরু হয়েছে এবং ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আসলে এবং এই আমের যে যোগান, এই যোগানটা যদি কিছুদিনের মধ্যে হয়তো কমে যাবে এবং রেড ভ্যারাইটি প্রজাতির যে আমগুলো রয়েছে সেই আমগুলো বা যে বাগানগুলো থেকে আম পরে পাড়া হয় সেই বাগানের আমগুলোর দাম ভালো পেতে পারে তারা প্রত্যাশা করছেন। তবে এই মুহূর্তে আমের দাম খুবই কম। ব্যবসায়ীরা বলছেন যে তাদের এবছর আমের বাগান থেকে আমার কোনো লাভ হবে না। এছাড়া ভোক্তা পর্যায়ে আসলে বলছেন, তারা বলছেন যে আসলে ঈদ, তারপরে বিভিন্ন ধরনের আম, আপনারা যদি বাজারটা একটু ঘুরে দেখাই তাহলে দেখতে পাবো আমাদের পেছনে কিন্তু প্রচুর পরিমাণে আম রয়েছে এবং এই আমগুলো কিন্তু দরে দামে বিক্রি হচ্ছে। তবে এই আমের বাজার কিন্তু ভালো হওয়ার আপাতত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে এই যে গরম, এই গরমে কিন্তু এরই মধ্যে অন্যান্য প্রজাতির যে আম যেগুলো বাজারে এখনো আসতে দেরি আছে, যেমন হাড়িভাঙা। আমি যদি একটু ক্রেতাদের কাছে দাম জিজ্ঞাসা করি তাহলে আপনি আম কেমন দর যাচ্ছে? আম খেরসা আমটা বর্তমানে 1000 থেকে নিয়ে 1500 টাকার মধ্যে বেচা কিনা হচ্ছে, ভালো 1 নাম্বার কোয়ালিটির আম। আর লো কোয়ালিটি বিক্রি হচ্ছে, যেটা লক না, 350 থেকে 400 টাকা। আপনারা শুনছিলেন যে আমের বাজারে যে একজন আড়তদার তিনি বলছিলেন যে কি দরে আম যাচ্ছে। এছাড়া অন্যান্য ল্যাংড়া আম সহ যে অন্যান্য আম রয়েছে সে আমগুলোরও কিন্তু দুরবস্থা ও চরমে উঠেছে। এই ছিল আসলে আমের বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দেবাশিস কুমার সরকার ছিলেন আমাদের সঙ্গে এবং নাটোর থেকে আমরা আম বাজার সম্পর্কে জানছিলাম। এবার নিচ্ছি সকাল 24 থেকে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য আয়োজনে আরো একবার স্বাগত। আমার দুঃখের দিন তথাগত, আমার সুখের দিন ভাসমান। এমন বৃষ্টির দিন পথে পথে আমার মৃত্যুর দিন মনে পড়ে। আবার সুখের মাঠ জল ভরা, আবার দুঃখের ধান ভরে যায়। এমন বৃষ্টির দিন মনে পড়ে, আমার জন্মের কোনো শেষ নেই। শঙ্খ ঘোষ, কবিতার শিরোনাম বৃষ্টি। আষাঢ়ে সকালে সবাইকে আরো একবার জানাই বৃষ্টির অনেক অনেক শুভেচ্ছা। সাথে আছি তাসনুফা মোহনা। চলুন এবারে দেখিয়ে দিচ্ছি গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য, সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 33.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস। চায়ের শহর সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস। বন্দরনগরী চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.7 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.3 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.6 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে রেকর্ড করা হয়েছে 23.7 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে রেকর্ড করা হয়েছে 36.1 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এই ছিল আবহাওয়ার খবরাখবর। এবারে নির্ধারিত সময়ের আগেই বাজারে এসেছে হাড়িভাঙা আম।
রংপুরে বাজারে চাষিরা বলছেন তীব্র খরার কারণে ফলন কমার পাশাপাশি কমেছে আমের দামও। সুষ্ঠুভাবে বাজারজাত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন কৃষি কর্মকর্তারা। এবারে এ নিয়ে একটি প্রতিবেদন। নির্ধারিত সময় জুনের ২০ তারিখ হলেও তার আগেই হাড়িভাঙ্গা আম পাড়া শুরু করেছেন রংপুরের চাষিরা। বলছেন তীব্র খরার কারণে এ মাসের প্রথম সপ্তাহ থেকেই আম পাড়তে বাধ্য হচ্ছেন তারা। এতে দামও পাচ্ছেন কিছুটা কম। রোদের কারণে এখন আগুন হয়ে গেছে, আম পাকা শুরু হয়ে গেছে। আমরা কিন্তু কই মনে করো ২০ তারিখ ডেট দিচ্ছে, ডেটের অপেক্ষা আর থাকতেছি না, আম তো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু আমরা পারতেছি। অধিক খরার কারণে হাড়িভাঙ্গা আমের গতর তুলনায় এবারে একটু ফলন কম হয়েছে। জেলার ভৌগোলিক নির্দেশক পণ্য হাড়িভাঙ্গা আম বাজারজাত করতে সরকার সহযোগিতা করলে লোকসান ঠেকানো সম্ভব বলে দাবি চাষিদের। ফলনটা তুলনামূলকভাবে কম, যদি আমরা দাম পাই মোটামুটি, তাহলে হয়তো আমরা কিছুটা হলেও আশাবাদী হব। জিআই পণ্য হিসাবে স্বীকৃত পাওয়ার পর আমরা যে সুযোগ সুবিধা হাড়িভাঙ্গার আশা করছিলাম সরকারের কাছ থেকে, তুলনামূলক সে সুযোগ সুবিধা পাচ্ছি না আমরা। প্রতি বছরের মতো এবারও হাড়িভাঙ্গা আম বিপণন, বাজারজাত ও পরিবহনে সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি কর্মকর্তার। এখানে অনলাইন সমস্ত আমাদের মার্কেটিং এর সাথে যুক্ত আছে, তাদের সাথে আমরা যোগাযোগ রাখছি, বিশেষ করে ভালো ভালো বাগানগুলোর কোয়ালিটি আমগুলো যেভাবে ভোক্তার কাছে পৌঁছানো সহজে। আম ম্যাচিউরড হয়েছে, আমরা আশা করছি আগামী হয়তো ১ সপ্তাহের মধ্যে ব্যাপকভাবে আম হারভেস্ট শুরু হবে। এর বাহিরে যদি কৃষকরা আমটি বিক্রি করতে না পারে, তাহলে আমরা ঢাকা সহ অন্যান্য জেলার যে সকল ব্যবসায়ী রয়েছে তাদের সাথে যোগাযোগ করে দেই। যেহেতু কেবল হারভেস্টিং শুরু হলো, আমরা ইতিমধ্যেই ব্যবসায়ীদের সাথে এবং কৃষকদের সাথে কথা বলেছি। বর্তমানে কৃষক ভালো দাম পাচ্ছে, সামনে অদূর ভবিষ্যতে সমস্যা হলে আমরা এই আমের আরও ভালো বিপণন ব্যবস্থা করে দেব। রংপুর বিভাগে এবার প্রায় ৩,২০০ হেক্টর জমিতে হাড়িভাঙ্গা আম চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ৪৮,০০০ টন, যার বাজার মূল্য প্রায় ৩০০ কোটি টাকা। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। নাটোরের লক্ষণভোগ আম এবং রংপুরের হাড়িভাঙ্গা আম। আমের বাজার পরিস্থিতি বিচার বিবেচনা করে এতটুকু বোঝা যায় যে চাষিদের জন্য সেই আমের খবরটি খুব বেশি সুখকর নয়, তাই কর্তৃপক্ষের আশু দৃষ্টি আকর্ষণ করার কথা আবারও বলছি। এবার নিয়ে যাচ্ছি ইলিশের বাজারে। আমরা প্রথম আলোতে একটি সংবাদ শিরোনাম দেখছিলাম যেখানে ইলিশ নিয়ে গবেষণা হচ্ছে এবং গবেষণায় দেখা গেছে ইলিশে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক। এবারের ইলিশের বাজার সম্পর্কে জানাতে ইলিশের যেটি আমরা বলতে পারি রাজধানী চাঁদপুর, সেখানে নিয়ে যাচ্ছে আপনাদের। আর চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন আলী ইমরান শোভন। শোভন, শুভ সকাল আপনাকে। ইলিশের বাজার পরিস্থিতি আমরা জানতে চাই। এবার পাইকারি এবং খুচরা বাজারে ইলিশের দরদাম কেমন, কিরকম ইলিশ ধরা পড়েছে, ক্রেতা এবং বিক্রেতারা কি বলছেন? বেলা যত বাড়ছে ততই চাঁদপুরের যে বৃহৎ যে মৎস্য আড়ত রয়েছে সেটির ব্যস্ততা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আমি যদি একটু দেখাই, আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর জেলা শহরের ইলিশের যে সবচেয়ে বড় পাইকারি বাজার, যেটি চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় অবস্থিত। আপনারা জানেন ইলিশের জন্য চাঁদপুরের বেশ একটি খ্যাতি রয়েছে। শুধু চাঁদপুর নয়, আশপাশের বিভিন্ন জেলা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইলিশ ভোজন রসিকরা এখানে ইলিশ তারা অর্ডার দিয়ে থাকেন। এখানকার ব্যবসায়ীরা যেটি জানিয়েছেন, ইলিশের বর্তমান বাজার মূল্য বেশ চড়া। ইলিশের বাজার মূল্য বেশ এখন চড়া। তারা বলছেন মূলত ইলিশ, কাঙ্ক্ষিত ইলিশ সরবরাহ না থাকার কারণে এই বাজারের মূল্য এখন বেশ চড়া অবস্থায় তারা রয়েছে। আমি এই ব্যাপারে চাঁদপুর যে মৎস্য গবেষণা ইনস্টিটিউট রয়েছে এবং মৎস্য বিষয় রয়েছে তাদের সাথে কথা বলেছি। তার কর্মকর্তারা জানিয়েছেন আগামী আগস্ট থেকে মূলত ইলিশের মৌসুম শুরু হবে, তখন ইলিশ সরবরাহ বৃদ্ধি পেলে দাম অনেকটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের মধ্যে চলে আসবে। তো বর্তমানে আজকের যদি একটু বাজার তথ্য জানে, ব্যবসায়ীরা যেটি জানিয়েছেন, এখানকার 1 কেজি পরিমাপের যে ইলিশটি রয়েছে সেটি আজকে বিক্রি হচ্ছে ২৭০০ থেকে ৩,০০০ টাকা ধরে। এছাড়া 1 কেজি উপরে যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে ৩,০০০ থেকে ৩২০০ টাকা ধরে। তো এই ছিল ইলিশ নিয়ে চাঁদপুর থেকে সর্বশেষ খবর। ইমরান, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আলী ইমরান শোভন ছিলেন আমাদের সঙ্গে চাঁদপুর থেকে এবং সেখান থেকে আমরা শুনছিলাম ইলিশের বাজারের বিস্তারিত। আজ ৩ আষাঢ় এবং বৃষ্টির অনেক অনেক শুভেচ্ছা। আরও একবার বৃষ্টির যত নেতিবাচক দিকগুলো আছে সেগুলোকে আলাদা করে এক জায়গায় রেখে বৃষ্টি বিলাস সুখকর হোক। সকাল 24 থেকে বিদায় নিচ্ছে তাস্তফা মোহনা। শুভ সকাল।